প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন পলাশির যুদ্ধে মীর জাফর ও ইংরেজদের মধ্যে ষড়যন্ত্রের চুক্তি এবং এই চুক্তির ফলে কিভাবে বাংলার স্বাধীনতা ২০০ বছরের জন্য হারিয়ে যায়। আরও জানতে পারবেন মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে বাংলায় সংঘটিত ভয়াবহ দুর্ভিক্ষ সম্পর্কে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের আগে মীর জাফর এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে গোপন চুক্তি হয়েছিল তা ইতিহাসে পলাশি ষড়যন্ত্র নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমেই মূলত বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পথ সুগম হয়। লর্ড ক্লাইভ ও মীর জাফরের মধ্যকার গোপন চুক্তির মূল উদ্দেশ্য ছিল নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে মীর জাফরকে বাংলার সিংহাসনে বসানো। এর বিনিময়ে মীর জাফর ইংরেজদের বিপুল পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন, যার মধ্যে কোম্পানির ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা এবং সেনাবাহিনী ও অন্যান্যদের জন্য আরও প্রায় ১ কোটি টাকা অন্তর্ভুক্ত ছিল। এছাড়া তিনি ইংরেজদের কলকাতা সংলগ্ন ২৪ পরগনার জমিদারি প্রদান এবং বাংলায় বিনা শুল্কে একচ্ছত্র বাণিজ্যের অধিকার দিতে সম্মত হন। সামরিক ক্ষেত্রেও তিনি অঙ্গীকার করেন যে ইংরেজদের শত্রুকে নিজের শত্রু বলে গণ্য করবেন এবং যুদ্ধের প্রয়োজনে ব্রিটিশ সেনা বাহিনীকে রসদ ও যাবতীয় খরচ বহন করে সহায়তা দেবেন। এই চুক্তির ফলে মীর জাফর বাংলার মসনদ পেলেও কার্যত তিনি ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন। চুক্তির দাবি মেটাতে গিয়ে তিনি রাজকোষ শূন্য করে ফেলেন, এমনকি নিজের প্রাসাদের আসবাবপত্র এবং গহনা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। অন্যদিকে ইংরেজরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। মীর জাফর এবং ইংরেজদের মধ্যকার সেই গোপন চুক্তির প্রভাব বাংলার সাধারণ মানুষের জন্য ছিল এক ভয়াবহ অভিশাপ। পলাশির যুদ্ধের পর থেকে বাংলায় যে অরাজকতা ও শোষণের শুরু হয় তা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল। চুক্তির শর্ত অনুযায়ী মীর জাফর ইংরেজদের যে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা মেটানোর জন্য তিনি সাধারণ প্রজাদের ওপর করের বোঝা বাড়িয়ে দেন। কৃষকদের উপর অতিরিক্ত খাজনা চাপানো হয়। ১৭৬৫ সালে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। ইংরেজরা দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এর ফলে ক্ষমতা ছিল ইংরেজদের হাতে আর দায়িত্ব ছিল নবাবের হাতে। ইংরেজরা শুধু টাকা আদায় করত, কিন্তু প্রজাদের ভালোমন্দের কোনো দায়িত্ব নিত না। খরা বা বন্যায় ফসল নষ্ট হলেও খাজনা মকুফ করা হতো না। ১৭৬৮ ও ১৭৬৯ সালে বৃষ্টিপাত কম হওয়ায় পরপর ২ বছর ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে গিয়েছিল। তা সত্ত্বেও ওই সময় আগের বছরের চেয়েও বেশি কঠোরভাবে এবং জোরপূর্বক খাজনা আদায় করা হয়। ইংরেজ কর্মচারী এবং মীর জাফরের অনুসারীরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে নিজেদের লাভের জন্য বাজারের সব ধান, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে মজুত করে রাখে। ফলে বাজারে চালসহ সব জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। ধান ও চালের মজুদ ইংরেজরা নিয়ন্ত্রণ করতে শুরু করে। বাংলার সম্পদ জাহাজ বোঝাই করে লন্ডনে চলে যেতে শুরু করে, ফলে দেশে চরম খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি দেখা দেয়। অন্যদিকে ইংরেজরা একচেটিয়া বাণিজ্যের অধিকার পাওয়ার পর বাংলার বিখ্যাত মসলিন ও তাঁত শিল্পের ওপর আঘাত হানে। তাঁতিদের বাধ্য করা হতো অত্যন্ত কম দামে কাপড় বিক্রি করতে। অনেক ক্ষেত্রে তাঁতিরা যাতে অন্য কারো জন্য কাজ করতে না পারে সেজন্য তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনও চালানো হতো। এর ফলে বাংলার ঐতিহ্যবাহী শিল্পগুলো ধ্বংস হয়ে যায়। মীর জাফর নবাব হলেও প্রকৃত ক্ষমতা ছিল লর্ড ক্লাইভের হাতে। এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে সাধারণ মানুষ বুঝতে পারত না তারা কার কাছে বিচার চাইবে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে এবং ডাকাত দল ও অসাধু জমিদারদের উপদ্রব বেড়ে যায়। দেশের মধ্যে চরম প্রশাসনিক অরাজকতা ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। ইংরেজদের সাথে মীর জাফরের এই ঘৃণ্য চুক্তির মাধ্যমে বাংলায় যে শোষণের সূচনা হয়েছিল তার চূড়ান্ত পরিণতি ছিল ১৭৭০ সালের অর্থাৎ বাংলা ১১৭৬ সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষই বাংলার ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত,
যেখানে বাংলার মোট জনসংখ্যার 1/3 বা প্রায় 1 কোটি মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের লোভই এই দুর্ভিক্ষের পটভূমি তৈরি করেছিল। মীর জাফরের সিংহাসন লাভের বিনিময়ে বাংলার সাধারণ মানুষ তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা চিরতরে হারিয়ে ফেলে। সোনার বাংলা পরিণত হয় শ্মশানে। ৭৬-এর মন্বন্তর বাংলার ইতিহাসে এক চরম শোকাবহ ও কলঙ্কিত অধ্যায়। ১১৭৬ বঙ্গাব্দে এই ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বলে ৭৬-এর মন্বন্তর বলা হয়। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বেশি ছিল মানুষের তৈরি বা ম্যানমেড দুর্যোগ। এই দুর্ভিক্ষের ভয়াবহতার চিত্র ছিল অবর্ণনীয়। ঐতিহাসিকদের মতে বাংলার মোট জনসংখ্যার প্রায় 1/3 প্রায় 1 কোটি মানুষ এই দুর্ভিক্ষে অনাহারে মারা যায়। গ্রামের পর গ্রাম লাশে ভরে গিয়েছিল। সৎকারের লোক পাওয়া যেত না। মানুষ ক্ষুধার জ্বালায় গাছে পাতা, ঘাস এমনকি মৃত পশুর মাংস খেতেও বাধ্য হয়েছিল। চাষাবাদ করার মতো কোনো কৃষক বেঁচে না থাকায় অধিকাংশ কৃষি জমি জঙ্গলে পরিণত হয়েছিল। এভাবে মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছিল, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মুনাফা বাড়াতে ব্যস্ত ছিল। তারা চাউলের উপর উচ্চ হারে কর আরোপ করে। দুর্ভিক্ষের সময়ও কোম্পানি তাদের বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করেছিল, যা ছিল নিষ্ঠুরতার এক চরম দৃষ্টান্ত। তৎকালীন বড় লর্ড ওয়ারেন হেস্টিংস স্বীকার করেছিলেন যে লোকসংখ্যা কমলেও রাজস্ব আদায়ের পরিমাণ কমেনি। দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে ছিল বাংলার কুটির শিল্প ও কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। অনেক পুরনো জমিদার খাজনা দিতে না পেরে দেউলিয়া হয়ে যান, যার ফলে পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার পথ সুগম হয়। এই চরম বঞ্চনা থেকেই পরবর্তীকালে ফকির সন্ন্যাসী বিদ্রোহ সহ নানা কৃষক আন্দোলনের সূত্রপাত ঘটে। ৭৬-এর মন্বন্তর এরপর বাংলার কৃষি ও রাজস্ব ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। এই সংকট থেকে উত্তরণের জন্য এবং নিয়মিত রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা সম্পর্কে আমার অন্য ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনারা জানলেন একজন মানুষের বিশ্বাসঘাতকতার কারণে একটা জাতি ও একটা দেশের স্বাধীনতা কিভাবে ২০০ বছরের জন্য হারিয়ে যায়। ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারণে কিভাবে একটি দেশে দুর্ভিক্ষে অনাহারে কোটি মানুষের মৃত্যু হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এ ধরনের আরও নতুন নতুন ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।